হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভাষারীতি এবং লেখ্য ভাষারীতি। তার মূল রূপ কি? ফ্রেন্ডস, ওয়েলকাম টু নির্ভয় এডুকেশন BM3 চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে কথা বলবো। তো গাইস, এর আগের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলছি এবং বাংলা ব্যাকরণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা শুধু বাংলা ভাষার রীতি এবং বাংলা ভাষার বিভাজন নিয়ে কথা বলবো। তো গাইস, চলো শুরু করা যাক। তো প্রথমে তো বলে রাখি যে অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। অধিকাংশ ভাষা রীতি। আমাদের এই পৃথিবীতে একাধিক ভাষা আছে। কেউ যেমন হিন্দি ভাষা, ইংরেজি ভাষা এবং চাইনিজ ভাষা, ফরাসি, স্প্যানি ইত্যাদি ভাষা, এবং আরো আছে বাংলা ভাষা। বাংলা ভাষায় দুটি রীতি আছে। প্রথম রীতি হলো দুটি রীতি আছে। প্রথমটি হলো কথ্য ভাষা রীতি এবং 2 নম্বরটি হলো লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন আছে। যেমন কথ্য রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যেও আছে কিছু ভাগ। যেমন লেখ্য ভাষা রীতিতে আছে প্রমিত রীতি এবং সাধু রীতি আছে ও কাব্য রীতি আছে। একে একে এসব রীতি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো গাইস আরেকবার হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এডুকেশন BM3 চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত আমরা জানছি যে কথ্য ভাষা রীতি এবং লেখ্য ভাষা রীতি দুই ধরনের রীতি হয় ভাষা রীতিতে ও বিভাজনে। এবং কথ্য ভাষা রীতির মধ্যে আছে দুই ধরনের। প্রথমে আছে হচ্ছে আদর্শ কথ্য রীতি, দ্বিতীয়টি হলো আঞ্চলিক কথ্য রীতি। আর লেখ্য ভাষা রীতি আবার তিন ভাগে বিভক্ত। প্রথমটি হলো প্রমিত রীতি, দ্বিতীয়টি সাধু রীতি, তৃতীয়টি কাব্য রীতি। তো গাইস, এখন আমরা কথ্য ভাষা রীতি নিয়ে আলোচনা করব। কথ্য ভাষা রীতি এ রীতি ভাষার মূল রূপ। অর্থাৎ ভাষার মূল রূপ কি? কথ্য ভাষা রীতি। আর কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। অর্থাৎ লেখ্য ভাষা রীতি কথ্য ভাষা রীতির উপর নির্ভরশীল। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। অর্থাৎ বলা হয় যে ভাষার পরিবর্তন কার উপর নির্ভরশীল? কথ্য ভাষা রীতির উপর। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা বা উপভাষার জন্ম হয়। নতুন ভাষা এবং উপভাষাটা কাকে বলে? একটি ভাষা একাধিকভাবে বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে। একটি ভাষার বিভিন্ন বাক্যে উপভাষা বলা হয়ে থাকে। আঞ্চলিক কথ্য রীতি। তো গাইস, কথ্য রীতি দুই ধরনের। একটি হলো আঞ্চলিক কথ্য রীতি এবং দ্বিতীয়টি হলো আদর্শ কথ্য রীতি। এখন আমরা আঞ্চলিক কথ্য রীতি নিয়ে আলোচনা করব। যে কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সহজে অঞ্চলের নামে পরিচিত, সাধারণত অঞ্চলের নামে পরিচিত থাকে। যেমন নোয়াখালীর ভাষা, তারপরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরগঞ্জের ভাষা, নারায়ণগঞ্জের ভাষা, রায়গঞ্জের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে। অর্থাৎ উপভাষা কাকে বলে? আঞ্চলিকতার মধ্যেই উপভাষা থাকে। বাঙালি, এই বাঙালি ভাষাটা বলতে বোঝায় যে বাংলাদেশের মধ্যে এবং দক্ষিণ অঞ্চলে যারা বাস করে তাদেরকে বলা হয় বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে। পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চলকে বলা হয় পূর্বী। অর্থাৎ এরা পূর্বী অনেকটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলকে বলা হয় বরেন্দ্রী। কামরূপী, বিহারের পূর্বাঞ্চল, তারপরে হচ্ছে আসামের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলকে বলা হয় কামরূপী। রাঢ়ী, পশ্চিমবঙ্গের ওখানে বলা হয় রাঢ়ী। আর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্বের অঞ্চলকে বলা হয় ঝাড়খণ্ডী। এগুলো হচ্ছে কয়েকটি উপভাষার নাম। তো এখানে আমরা কয়েকটি উপভাষার নাম জানলাম, যে সম্ভবত ৬-৭টা জানছি। প্রথমটা হলো বাঙালি, দ্বিতীয়টি হলো পূর্বী, তৃতীয়টি হলো বরেন্দ্রী, চতুর্থ কামরূপী, পঞ্চমটি রাঢ়ী, আর ৬টি হচ্ছে ঝাড়খণ্ডী। ৬টা উপভাষার নাম আমরা এখনো জানছি। এখন আমরা আদর্শ কথ্য রীতি সম্পর্কে কিছু জানবো। যে আদর্শ কথ্য রীতি, এটি হলো বাঙালির জনগোষ্ঠীর সর্বজনীন ভাষা। সর্বজনীন ভাষা হলো কি? আদর্শ কথ্য রীতি। বাংলাদেশের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বেতার টেলিভিশন প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে
সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারে, আলোচনায় এবং কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। অর্থাৎ প্রায় সকল কিছুতে, বাংলাদেশ হোক বা ভারতের পশ্চিমবঙ্গ হোক, প্রায় সব কিছুতেই আদর্শ কথ্যরীতিটাই ব্যবহার করা হয়। আঞ্চলিক কথ্যরীতিটা ওটা তো বিভিন্ন অঞ্চল ভেদে হয়, উপভাষাতে হয়। আর এখানে বলা হয়েছে যে এই রীতি বাংলা ভাষার প্রমিত লেখ্য রীতির ভিত্তি। আদর্শ কথ্যরীতি কি? আদর্শ কথ্যরীতি হলো বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি এবং এটি হলো সর্বজনীন কথ্য ভাষা। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে কথ্যরীতিতে কম বেশি তফাৎ থাকে। অর্থাৎ আঞ্চলিক কথ্যরীতিতে বেশি তফাৎ থাকে, যেমন উপভাষার কথা যে আমরা বলছি। আর আদর্শ কথ্যরীতিতেও পার্থক্য থাকে, শিক্ষাভেদে, জাতিভেদে, জীবিকা ভেদে, মানুষ ভেদে। তবে সেখানে কম পার্থক্য থাকে। বেশি পার্থক্য থাকে আঞ্চলিক কথ্যরীতিতে, কম পার্থক্য থাকে হলো আদর্শ কথ্যরীতিতে। তো গাইস, বাংলা ভাষা রীতি ও বিভাজন দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতির আবার দুই ভাগে বিভক্ত, আঞ্চলিক কথ্যরীতি, আদর্শ কথ্যরীতি। তো জানলাম। এখন আমরা এই ভাষা রীতির বিভাজন লেখ্য ভাষা রীতি হলো জানবো। লেখ্য ভাষা রীতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। লেখ্য ভাষা রীতি লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। তো এর আগে দুইটা ভিডিওতেও আমরা চর্যাপদ নিয়ে আলোচনা করছি এবং সাথে আরো কিছু নিয়ে আলোচনা করছি, শুধু চর্যাপদ না। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যের রীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। আমরা যদি এখন প্রশ্ন করি যে লেখ্য গদ্য রীতির জন্ম হয় কিভাবে বা কেন, ব্যবহারিক প্রয়োজনের ধারায় বা ব্যবহারিক প্রয়োজনের জন্যই লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। সাধু রীতির জন্ম দেয় কি? এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতিও জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ প্রথমে জনপ্রিয় ছিল কোনটি? সাধু রীতি। আর সাধু রীতির পাশাপাশি এই চলিত রীতিও জনপ্রিয় হয়ে ওঠে এই 20 শতকের নাগাদ। এবং 21 শতকের সূচনায় চলিত রীতি একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়। অর্থাৎ এখন যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে বলো যে বিজয় কত শতকে বা কখন চলিত রীতি একটি আদর্শ রূপ বা প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়, এক কথা বলে যাবে 21 শতকে। এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ। এবং এখন আমরা কাব্য রীতি নিয়ে কথা বলবো। তো গাইস, আমরা এখন জানা আছে যে লেখ্য রীতি 3 রকম। প্রথমটা হলো প্রমিত রীতি। তো প্রমিত রীতি নিয়ে তো আমরা এখন জানলাম। দ্বিতীয়টা হলো কাব্য রীতি, তৃতীয়টা হলো সাধু রীতি। না, এখন আমরা এই 3টি রীতি সম্পর্কে ভালোভাবে জানবো। তো প্রথমে আমরা আলোচনা করব হলো কাব্য রীতি নিয়ে। এই কাব্য রীতি নিয়ে খুবই সহজ, কাব্যরীতি বাংলা কাব্যরীতি 2 ভাগে বিভক্ত, পদ্যকাব্য, গদ্যকাব্য। অর্থাৎ আমরা যদি একটা বই পড়ি, সেই বইয়ে যে গল্পগুলি থাকে সেই গল্পগুলিকে বলা হয় গদ্য, এবং যে কবিতাগুলো পড়ে থাকি সেগুলোকে বলা হয় পদ্য। পদ্য কাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে। অর্থাৎ একটি কবিতায় তো ভাষার মিল থাকে, তারপর পরে কি হবে বা সেগুলো সাজিয়ে লেখা থাকে একটি কবিতায়। সেজন্য এখানে বলা হচ্ছে যে পদ্য, এতে ছন্দের মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। অবশ্যই আলাদা হবে, মিলাতে গেলে এবং ধারাবাহিকতা বজায় রাখতে গেলে একটি কবিতায় ভাষার মাঝে বিবর্তন বা পার্থক্য থাকে। পদ্য কাব্য রীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা ভাষা রীতির সবচেয়ে পুরনো রীতি কোনটি? পদ্য রীতি, অর্থাৎ কবিতাগুলি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে।
গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। এই দুটি সময় ভেদে, গঠন ভেদে, অবস্থান ভেদে আলাদা হয়ে থাকে। সাধুরীতি। এখন আমরা সাধুরীতি নিয়ে কথা বলবো। দাপ্তরিক কাজ। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য ভাষা রীতি, সাধুরীতির জন্ম হয়। লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতির বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে। সাধুরীতির বৈশিষ্ট্য। তো গাইস, এখানে আমরা সাধুরীতির 2টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। প্রথম বৈশিষ্ট্যটা তোমাদের বলে দিই যে সাধুরীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর হয়। একটি শব্দ সেটা সাধুরীতিতে বড় হয় এবং চলিত বা সাধারণভাবে সেটা অনেকটা ছোট হয়। তো এখন আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবা যে করা, এই করা শব্দটির সাধুরীতিতে রূপ বড় হয়, ক্রিয়ার রূপ বড় হয়। যেমন করা থেকে হয় করিতেছে, করা ছোট, করিতেছে বড়। তারপর করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার। এবং এই সাধুরীতির আবার দুই নম্বর বৈশিষ্ট্যটা দেখে নিব যে সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। যেমন হচ্ছে তাহারা, এখানে আমরা তারা বলতে পারি তাহারা, এখানে হ বর্ণটা যুক্ত হয়ে গেছে। আরো কিছু যে ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি এবং আরো অনেক শব্দ আছে। এখানে আমরা তো শুধু কয়েকটা নিয়ে আলোচনা করতেছি। এখানে আমরা এখন সাধুরীতির কিছু উদাহরণ দেখে নিব। সাহিত্যে এবং দাপ্তরিক কাজে এই সাধুরীতির উদাহরণ দেখব 2টা মাধ্যমে। প্রথমেটা হলো যে সাহিত্য রীতিতে এই সাধুরীতির উদাহরণ দেখে নিব। মহাসমুদ্রের, এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট্ট একটি ভাষার বা একটি উদাহরণ দেওয়া যাক। 19 শতকে রবীন্দ্রনাথ এটি লিখছিলেন। মহাসমুদ্রের শত বৎসরের কলহ কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হয়ে আছে, মানবাত্মার অমর অলোক কাহল অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। এই উক্তিটি রবীন্দ্রনাথ 19 শতকে করছিলেন। এটা সাধু ভাষায় রচিত। এখন আমরা দাপ্তরিক কাজে সাধুরীতির কিছু উদাহরণ দেখে নিই। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এই উক্তিটি বাংলাদেশের সংবিধান করছিল 20 শতকে। তো এখন আমরা প্রমিত রীতি নিয়ে জানবো। তো প্রমিত রীতির আগে আমরা জানছি 2টা রীতি। প্রথমে আমরা কাব্য রীতি জানছি, পরে সাধু রীতি নিয়ে এখন জানলাম। এখন আমরা প্রমিত রীতি নিয়ে আরো জানবো। প্রমিত রীতি 20 শতকের সূচনায় কলকাতার
কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো প্রমিতেয় রীতি কাকে বলে, এখন আমরা এক বাক্যে বলতে পারি যে 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য ভাষা রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা করা হয়, এটাকেই বলা হয় চলিত রীতি। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে যায়। অর্থাৎ তৎসম শব্দের ব্যবহার কোথায় কম হয়? প্রমিত রীতিতে। অন্যান্য জায়গায় প্রমিত রীতির চেয়ে বেশিই হয়। প্রথম দিকে এই চলিত রীতিতে শুধু সাহিত্য রচনা করা হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যা চর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। এর আগে একটা উদাহরণ দিলাম যে রবীন্দ্রনাথের লেখা সাহিত্যে আর বাংলাদেশ সংবিধানের দাপ্তরিক কাজের দুইটা উদাহরণ দিচ্ছি সাধু রীতির। প্রায় আগে সবগুলো কাজই সাধু ভাষাতেই হতো, সমস্ত বাংলা কাজ। তবে ক্রমে ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম করা হয় প্রমিত রীতি। অর্থাৎ প্রমিত রীতি আসলে কি? চলিত রীতি। এটি মান রীতি নামে পরিচিত, অর্থাৎ তিনটি নামে এটি পরিচিত। প্রথমে তো হলো প্রমিত রীতি, প্রমিত রীতিটাই আসল নাম। দ্বিতীয়টি হলো চলিত রীতি, চলিত রীতি, এবং তৃতীয়টি হলো মান রীতি, একটি ভাষার মান, অর্থাৎ বাংলা ভাষার মান প্রমিত রীতি। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দাপ্তরিক কাজ, বিদ্যা চর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত ভাষা লেখ্য রীতি, প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সহ ভারতেও প্রধান ভাষা বা অর্থাৎ প্রধান ক্ষেত্রে, সেটা হোক দাপ্তরিক ক্ষেত্রে হোক, দাপ্তরিক সকল ক্ষেত্রে হোক, বা অফিস আদালত, সাংবাদিকতা, সব জায়গাতেই এই প্রমিত রীতির ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে, বা প্রমিত রীতি একদম প্রধান ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা প্রমিত ভাষা রীতির তিনটা উদাহরণ দেখে নেই। প্রথম উদাহরণটা হলো প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর। ক্রিয়ার ক্ষেত্রে যেমন করা, এই করার ক্রিয়ার রূপ হয় করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব, করবে, করতে, করতো, করে, করলো, করার। তারপরে হচ্ছে সর্বনামের ক্ষেত্রে যেমন তারা, এদের, যা, তা, ও, কেউ ইত্যাদি। অনুসর্গের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে। প্রমিত রীতির প্রথম বৈশিষ্ট্যতে আমরা জানলাম যে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ সম্পর্কে হ্রস্বতর হয়ে যায়। এই প্রমিত রীতির 2 নম্বর বৈশিষ্ট্য হলো প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়, যেমন তৎসম বৎসর ও লেখা যায়, আবার তদ্ভব বছরও লেখা যায়। বৎসর, বছর দুটা একই শব্দ বছর, তবে এই প্রমিত রীতির কারণে একটু আলাদা। প্রমিত রীতির 3 নম্বর উদাহরণ, অর্থাৎ 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন তুলো, ধুলো, মূলো, পুজো, সবচেয়ে, সবচেয়ে। এই শব্দগুলি এখানে ব্যবহার করা হয় না বা ব্যবহার করার নিয়ম নেই। এখানে ধুলোর বদলে লেখা হয় ধুলা, তুলোর বদলে তুলা, তারপরে মূলের বদলে মূলা, পুজোর বদলে পূজা, সবচেয়ে, এখানে সবচেয়ে সব চয়িকার লেখা আছে, আর এখানে লেখা আছে সবচেয়ে। প্রমিত রীতিতে সব চয়িকা শেষে একটা অন্তুসয়কার দিয়ে বসা দিচ্ছে। তো গাইস এখানে আমরা প্রমিত রীতির 3টা বৈশিষ্ট্য জানছি। এখন প্রমিত রীতির
উদাহরণ দেখে নিব। তো গাইস এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক তো দিতেই পারো, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন বিএম3 চ্যানেল, এবং শেয়ার করো এই ভিডিওটি। তো ভিডিওটি এখনো কিন্তু শেষ হয়নি। এখন আমরা এই আগে যে সাধুরীতির একটা উদাহরণ দিচ্ছি রবীন্দ্রনাথের লেখা, সেটা ছিল সাধুরীতি, সাহিত্যের সাধুরীতি রবীন্দ্রনাথের লেখা। সেই সাহিত্যটির এখন আমরা প্রমিত রীতিতে ট্রান্সলেট করে তোমাদের শোনাবো। মহাসমুদ্রের শত বৎসরের কলহ কেউ যদি এমন করে বেঁধে রাখতে পারত যে সে ঘুমিয়ে পড়া শিশুটির মতো চুপ করে থাকতো, তবে সেই নীরব মহাশব্দের সঙ্গে লাইব্রেরির তুলনা হতো। এখানে ভাষা চুপ করে আছে, প্রবাহ স্থির হয়েছে, মানবাত্মার অমর অলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়ে আছে। এরা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তব্ধতা ভেঙে ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করে একেবারে বের হয়ে আসে। হিমালয়ের মাথার ওপর কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রেখেছে। এবং এখন আমরা পূর্বে উল্লেখিত এই দাপ্তরিক কাজের সাধুরীতির কথা যে বলছিলাম, যেটি বাংলাদেশের সংবিধানে ছিল, সেটার সাধুরীতিটা এই প্রমিত রীতি বা চলিত রীতিতে বলে শোনাবো। পূর্বে উল্লেখিত সাধুরীতির দাপ্তরিক উদাহরণ প্রমিত রীতিতে নিম্নরূপ। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করতে পারি এবং মানব জাতির প্রগতি আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রক্ষা, আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে পূর্ব ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। তো গাইজ আমরা প্রায় ভিডিওর শেষ দিকে চলে আসছি। এখানে আমরা বলতে পারি যে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে দ্বিতীয় ভাষা। বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যেহেতু সাধুরীতিতে নয় প্রমিত রীতিতে অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তো গাইজ শিশুর প্রমিত ভাষা শেখার প্রধান উপায় কি? পাঠ্যপুস্তকের বই পড়া। তো গাইজ আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আজকের ভিডিওতে আমরা জানছি যে বাংলা ভাষার রীতি ও বিভাজন দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো কথ্য ভাষা রীতি, দ্বিতীয়টি হলো লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি আবার দুই ভাগে বিভক্ত, আঞ্চলিক কথ্য রীতি, দ্বিতীয়টি হলো আদর্শ কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতিও আবার তিন ভাগে বিভক্ত, কাব্য রীতি, সাধু রীতি, প্রমিত বা চলিত রীতি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে। এরকম আরো নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য, শেখার জন্য সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন বিএম3 চ্যানেল এবং বেল আইকনে। এবং এর পরের ভিডিওতে আমরা মানব দেহের বাকযন্ত্র নিয়ে কথা বলবো। বাকযন্ত্র